আজ বলবো ভারত এবং পোল্যান্ডের মধ্যেকার যে সম্পর্ক। ভারত এবং পোল্যান্ডের মধ্যেকার সম্পর্ক খুবই মধুর এবং ভারতের এক রাজা, যার কারণে পোল্যান্ডবাসীর কাছে ভারত আজও সগর্বে মহিমায় সেখানে বিরাজ করে। পোল্যান্ডের বেশ কিছু রাস্তাঘাটের নামও ভারতবর্ষের সেই রাজার নাম অনুসারেই নামকরণ করা হয়ে আছে। বেশ কিছু জায়গা এখনও পোল্যান্ডের কিছু মানুষজন ভারতবর্ষে আসেন, আমাদের গুজরাট রাজ্যের সেই শহরে, যেখানে এসে মানুষজন এখনও সেই রাজাকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। বিষয় হচ্ছে ঠিক কী কারণে ভারতীয় রাজার প্রতি পোল্যান্ডবাসীর এই ধারণা তৈরি হয়েছিল, সেটাই আমরা আজকে জানব। আমি বলতে চাচ্ছি এমন এক রাজার কথা যার নাম দিগ্বিজয় সিং জাদেজা। হয়তো আপনারা শুনেওছেন অনেকেই। আমাদের ব্রিটিশদের তৈরি ইতিহাসে যদি দেখা যায়, ভারতীয় রাজাদের চরিত্রের মধ্যে এইগুলো ব্রিটিশরা বানিয়ে গেছে, যেখানে ভারতীয় রাজারা দিনের বেলায় প্রজাদের উপর বিভিন্ন রকম শাসন কার্য চালান এবং রাত্রিবেলায় নিজেদের আনন্দ এবং বিভিন্ন রকম মস্করা নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু এর বাইরেও বেশ কিছু রাজা ছিল যারা ভারতীয় সংস্কৃতি, কুটুম্বতা, পরম্পরার প্রতি শ্রদ্ধার্ঘ্য রেখেই সমগ্র জীবনযাপন করেছেন এবং রাজ্যপাটও সামলেছেন। তেমনই একজন রাজা দিগ্বিজয় সিং জাদেজা। ইতিহাসে ব্রিটিশরা লিখে যায়নি। মহারাজ রঞ্জিত সিং এর নাম হয়তো শুনেছেন, যার নামে ক্রিকেটের রঞ্জি ট্রফি। এনারই ভাইপো দিগ্বিজয় সিং রাজকোটে পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য লন্ডনে মেলবোর্ন কলেজে ভর্তি হন। স্নাতক হওয়ার পর 1919 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। মিশর দখলে অসামান্য অবদানের জন্য পুরস্কারও পান। প্রায় 2 দশক কাজ করার পর ক্যাপ্টেন পদে প্রমোশন পান এবং 1931-এ বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তার কাকার মৃত্যুর পর, অর্থাৎ রঞ্জিত সিং এর মৃত্যুর পর 1933 সালে জামনগরের সিংহাসনে বসেন। সেবামূলক কাজের জন্য 1905 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। কিন্তু এসবের জন্য তাকে দেশবাসী মনে রাখেনি। তাহলে কিসের জন্য তাকে মনে রাখবে? এখন বলব সেই কথা। 1 সেপ্টেম্বর 1939 হিটলারের ঝটিকা বাহিনী ঝাঁপিয়ে পড়ল পূর্ব ইউরোপের ছোট্ট দেশ পোল্যান্ডের উপর। সম্পূর্ণ অপ্রস্তুত পোল্যান্ড বাহিনীর প্রতিরোধ ঝড়ের মতো কুটোর মতো উড়ে গেল। রাজধানী ওয়াসার সহ পতন হলো গোটা পোল্যান্ডের। আর সেই থেকে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর তার আগে একটু জেনে নিই ঘটনার প্রেক্ষাপট। সালটা 1939। আগস্ট মাসে সম্পূর্ণ বিপরীত আদর্শে চলা দুই বৃহৎ রাষ্ট্রের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তাতে লেখা ছিল কোনো পরিস্থিতিতে তারা একে অপরকে আক্রমণ করবে না। ইতিহাসের ছাত্ররা এটিকে মলোটভ রিবেন্ট্রপ চুক্তি বলে জানে। কিন্তু এই সন্ধি স্বাক্ষরিত হওয়ার পেছনে অলিখিত শর্তটা ছিল মারাত্মক। দুই ক্ষমতাধর দেশের রাষ্ট্রপ্রধান মানে স্ট্যালিন ও হিটলার ঠিক করলেন তারা চুপচাপ পোল্যান্ড দখল করে নেবেন। মধ্য ইউরোপের এক ছবির মতো ছোট্ট দেশ পোল্যান্ড, রাজধানী ওয়াসার। আর ঠিক 1 সেপ্টেম্বর হিটলারের ঝটিকা বাহিনী ঝাঁপিয়ে পড়ল দেশটির উপর। পোল্যান্ডের পশ্চিম অংশ চলে গেল জার্মানির দখলে। 15 দিন পর, অর্থাৎ 16 সেপ্টেম্বর, পোল্যান্ডের রক্ষাকর্তা হিসেবে পূর্ব অংশে ঢুকে পড়ে সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি। সোভিয়েত সেনা স্থানীয় পোল্যান্ডবাসীদের আশ্বস্ত করেছিল এই বলে যে তারা নাজি বাহিনীর হাত থেকে তাদেরকে বাঁচাতে এসেছেন। যদি অল্প দিনের মধ্যে পুলিশদের মোহভঙ্গ হয়, রুশ সিক্রেট পুলিশ প্রায় 5 লাখ নাগরিককে বন্দি করে অকথ্য অত্যাচার চালায়। এরপর 1939 সাল আসে। এক লোক দেখানো নির্বাচন অনুষ্ঠিত হয় পূর্ব পোল্যান্ডে। সেই নির্বাচনের ফল দেখিয়ে তারা গণতান্ত্রিকভাবে দেশটির অর্ধেক দখল করে নেয়। পদস্থ আমলা, সেনা ও আধিকারিকদের মৃত্যুদণ্ড কার্যকর করে। নিখোঁজ হয়ে যায় বহু সাধারণ পোল্যান্ড নাগরিক। সেই সময়ে রুশ অধিকৃত পোল্যান্ডের জনসংখ্যা ছিল প্রায় 1.5 কোটি। 1940 সালে পোল্যান্ডের পশ্চিমাংশে নাজিরা চালু করে কুখ্যাত আইসউইচ কনসেন্ট্রেশন ক্যাম্প। সে সময় এটি ছিল পোল্যান্ডের সবথেকে বড় কনসেন্ট্রেশন ক্যাম্প। মূলত এই ক্যাম্পগুলিতে রাজনৈতিক বন্দীদের রাখা হতো। এখানে জার্মানির শত্রু এবং ইহুদিদের উপর অকথ্য অত্যাচারও চালানো হতো। অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে বন্দীদের অনেকেই স্বেচ্ছা মৃত্যুবরণ করতেন। বন্দীদের মারা হতো গ্যাস চেম্বারে এবং সমর্থ বন্দীদের উপর জার্মান বিজ্ঞানীরা চালাতো নানা রকম পরীক্ষা নিরীক্ষা। মারা গিয়েছিলেন অসংখ্য ইহুদি এবং নাজি বিরোধী মানুষ। বিশ্বযুদ্ধ শেষ হলে হলোকাস্টের সময়ে কারাগারে বন্দীদের উপর নারকীয় অত্যাচারের কাহিনী আজও গোটা বিশ্বের মানুষকে স্তম্ভিত করে।
পিছু ছিল না সোভিয়েত ইউনিয়নও, যারা কিনা ত্রাতার ভূমিকায় হিসেবে ঢুকেছিল পোল্যান্ডে। 1939 থেকে 41 এই 2 বছরে স্টালিন পোল্যান্ডবাসীদের স্বভূমি থেকে জোর করে সাইবেরিয়ার দুর্গম এলাকায় পাঠিয়ে দেয়, মূলত সেখানকার লেবার ক্যাম্পগুলোতে কাজ করানোর জন্য। স্থানীয় ভাষায় এগুলোকে বলা হতো গুলাগ। নামে শ্রম শিবির হলেও আসলে নরকের থেকেও কম ছিল না। ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে বন্দীদের দিয়ে হাড় ভাঙা পরিশ্রম করানো হতো, দেওয়া হতো না পর্যাপ্ত খাবার বা শীতবস্ত্র। একটা রিপোর্ট অনুযায়ী এখানে আসা 40 লাখ মানুষের মধ্যে 17 লাখই মারা যায় অনাহার এবং শীতে, যার 1/3 ছিল নাবালক বা নাবালিকা। পরিস্থিতি বদলে যায় অনাক্রমণ চুক্তি ভেঙে হিটলার যখন রাশিয়ার উপর হামলা চালায়। সোভিয়েত প্রশাসন একরকম বাধ্য হয়ে মুক্তি দেয় পোল্যান্ড নাগরিকদের। এইবার আসে সেই দিন, কিন্তু এত মানুষ একসাথে কোথায় যাবে? কুখ্যাত সব বন্দি শিবিরের হাত থেকে বাঁচার জন্য প্রায় 1000 ভীত সন্ত্রস্ত পোল্যান্ড নাগরিক অজ্ঞাত কোনো নৌবন্দর থেকে অজানা পথে পাড়ি দিল। যাত্রীদের মধ্যে ছিল 500 মহিলা, 200 শিশু। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছিল না, তাদের কাছে কোনো রকম নিরাপদ আশ্রয়ের খোঁজও ছিল না। শুরু হলো সমুদ্র যাত্রা। ইউরোপের বহু বন্দর ঘুরে কেউ তাদের নামার অনুমতিও পর্যন্ত দিল না। তারা এসে পৌঁছলো এডেন বন্দর, তেহরান বন্দর। সেখানেও নামতে না পেরে এলো মুম্বাই বন্দরে, কিন্তু সেখানকার ব্রিটিশ গভর্নর 2 দিন জাহাজ নোঙর করানোর পরও নামার অনুমতি দিতে অস্বীকার করে। তখন তারা ফিরে আসে গুজরাটের এক দেশীয় রাজ্য নওয়নগিরিতে, বর্তমান যার নাম জামনগর। ওখানকার মহারাজ দিগ্বিজয় সিং সেই সময় মুম্বাইতে। সব শুনে তিনি জাহাজ পাঠিয়ে দেন নিজের রাজ্যে। রাজধানী থেকে 25 কিলোমিটার দূরে সমুদ্র তীরে বালাচাড়ি নামে এই গ্রামে তাদের থাকার জন্য শিবির নির্মাণ করে দেন। তৎকালীন ইংরেজ শাসকরা এই বিদেশি রিফিউজিদের পুনর্বাসনের ব্যাপারে যথেষ্ট আপত্তি জানিয়েছিলেন, কিন্তু মহারাজ কোনো কিছুরই পরোয়া করেননি। শুধু তাদের থাকার জায়গা নয়, কম বয়সীদের জন্য মুম্বাই থেকে ইংরেজ শিক্ষক আনিয়ে তাদের পড়াশোনার ব্যবস্থাও করে দেন। দেশীয় রান্না তারা খেতে পারত না বলে গোয়া থেকে আনিয়েছিলেন পর্তুগিজ বাবুর্চি। নিজেদের দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে থাকা এই শরণার্থীরা যাতে অসুবিধায় না পড়ে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতেন মহারাজ। তিনি সদাই বলতেন, ডু নট কনসিডার ইউর সেলফ অরফেন। 6 বছর পর 1946-এ যুদ্ধ থামল। এই পোল্যান্ডবাসীরা দেশে ফিরেও গেল, কিন্তু স্বল্পকালের এই ভারত যাত্রার স্মৃতি তারা কৃতজ্ঞতার সাথে আজও স্মরণ করে। পরবর্তীকালে এই শিশুদের একজন সে দেশের প্রধানমন্ত্রীও হয়েছিলেন। জাম সাহেবের স্মৃতিতে পোল্যান্ডের বহু রাস্তা নামাঙ্কিত করা হয়েছে। তাদের সরকারি অনেক প্রকল্প এখনও সেই জাম সাহেবের নামেই চলে। সেদিনের সেই রিফিউজিদের বংশধররা নিয়ম করে জামনগরে আসে শুধুমাত্র মহারাজাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে। প্রসঙ্গত ক্রিকেটার অজয় জাদেজা ওই মহারাজারই বংশধর। এটাই হলো প্রাচীন ভারতের শিক্ষা, সংস্কৃতি এবং কুটুম্বতা।